সুপ্রভাত ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি দ্বিতীয় ক্লাসে এসেছি তোমাদের সাথে অনলাইন ইন্টারাকশনে। আমি মাস্কটা খুলে নিচ্ছি অসুবিধার জন্য। আমরা স্বাস্থ্যবিধি মেনেই পড়াচ্ছি, তোমরাও বাড়িতে ভালো থাকবে, ঠিকঠাক থাকবে। আমরা গত ক্লাসে ভূমিরূপ পড়েছিলাম, আজকে আমরা পড়ব নদী। তোমরা জানো ভূমিরূপ এবং নদী পরস্পর সম্পর্কিত। আর একটু বলে নিই তার আগে যে তোমরা নিশ্চয়ই ভূমিরূপের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক বাড়িতে পড়াশুনো করছো, বইয়ের সাথে মেলাচ্ছ। যদি কোনো অসুবিধা তোমাদের থাকে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আগেরবার আমি দিতে পারিনি, খেয়াল ছিল না। এবার ফোন নাম্বার থাকবে, তোমরা আমাকে ফোন করতে পারো। আচ্ছা, এবার আমরা ক্লাসে আসি। আমরা আজকে পড়বো নদী। নদীর সাথে ভূমিরূপের কিন্তু সম্পর্ক আছে। নদী ভূমিরূপের যে ঢাল, সে ঢালের সঙ্গে নদী বয়ে যায় এবং জল সবসময় উপর থেকে নিচের দিকেই ঢালকে অনুসরণ করে নেমে আসে। সেজন্য নদী জানতে গেলে আমাদের ভূমিরূপ জানতে হতো, সেজন্য আমরা আগে ভূমিরূপ করে নিয়েছি। এখন তোমরা দেখবে গল্পের নদীর চ্যাপ্টারটা শুরুতে একটা গল্প আছে, হই এবং চই, দুই খরগোশের গল্প। আমি গল্পটার মধ্যে ঢুকছি না, কারণ গল্প করতে সময় চলে যাবে অনেকটাই, তোমরা গল্পটা পড়ে নেবে। আমি যেখান থেকে আসছি যে নদীর সৃষ্টির গল্প, প্রথমে হইচইয়ের গল্পটা হচ্ছে কিভাবে নদী তৈরি হয়েছে, নদী সৃষ্টি হয়েছে সেই গল্প। তো নদী কিভাবে সৃষ্টি হয় তোমরা লক্ষ্য করো। আমি এই পাহাড় আঁকছি, এই তোমার মালভূমি, এই তোমার সমভূমি। আমরা আগের দিন এইভাবেই ভূমিরূপ পড়েছি। এখন পাহাড়ের একটা অংশ বরফে ঢাকা থাকে, এই অংশটা বরফে ঢাকা। তো বরফ গলছে, তোমরা জানো যে একটা সার্টেন টেম্পারেচারের পর যখন মাইনাস থেকে প্লাসে আসছে তখন বরফ গলছে। সেই বরফ গলা জল আস্তে আস্তে নদীর পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে এইভাবে মোহনায় পতিত হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলছি, এইমাত্র দেখো বললাম মোহনা। তাহলে এটা উৎস, তাহলে এটা উৎস, এটা মোহনা। তো উৎস থেকে মোহনা নদীর ঢালটা দেখো, যদি তুমি অঙ্কের নিয়মে দেখতে চাও, দেখো ঢালটা কতখানি, এটা কতখানি উঁচু, এটা একেবারেই সমান। এই যে ঢাল, এই ঢালকেই সামনে রেখে ভূমিরূপের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। তো নদীটা বলতে দেখো যে পার্বত্য অঞ্চলের বিভিন্ন দিক থেকে এই নদীর জলটা কি থেকে আসলো, এই যে বরফ গলে গেল, বরফ গলার পর এই বিভিন্ন জায়গা থেকে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ঝোড়া, জলপ্রপাত, ছোট ছোট জলের ঝোড়া, পাহাড়ের বিভিন্ন ফাঁক দিয়ে আস্তে আস্তে বিভিন্ন ঢাল থেকে এসে এইভাবে একটা নদীর সৃষ্টি করে। বুঝতে পারছো? এইভাবেই বিভিন্ন উৎস, জলপ্রপাত থাকতে পারে, সরু সরু ক্ষীণ জলধারা থাকতে পারে। এই সমস্ত জলধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ সমতল ভূমির দিকে নেমে আসে, তখন তাকে আমরা বলছি নদী। এবার আমরা প্রশ্নটা দেখি, যেভাবে আমরা এগোই আমরা, তোমরা জানো। দেখো প্রথমে প্রশ্ন আছে কিভাবে নদীর সৃষ্টি হয়। আমরা আলোচনা করে নিলাম কিভাবে নদীর সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলের একেবারে উচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন জলধারা যখন এক জায়গায় মিলিত হয়ে একটি ধারা তৈরি করে, মোটামুটি মালভূমি পৌঁছতে পৌঁছতে তখন একটি ধারায় পরিণত হয়। কারণ মালভূমি অঞ্চলে ঢোকার মুখেই নদী তখন নিজের আত্মপ্রকাশ করে। এইভাবে নদী কিভাবে সৃষ্টি হয় তোমরা দেখে নিলে, একদম বইয়ের নিচের দিকে বলা আছে পরিষ্কার করে, ঢাল অনুসারে উঁচু নিচু জায়গা দিয়ে নদী আস্তে আস্তে বইতে থাকে। এরপরে দেখো নদীর উৎস কাকে বলে। এই যে উৎস, একটু আমি এর মধ্যে তোমরা বুঝে গেলে কথার মধ্যে দিয়ে যে উৎস হচ্ছে যেখান থেকে নদীর সৃষ্টি, নদী যেখানে সৃষ্টি হয় সেটাই নদীর উৎস। যেমন গোমুখ গঙ্গা নদীর উৎস। এইভাবেই নদী একটা পার্বত্য অঞ্চলের কোনো জায়গাতে, নির্দিষ্ট জায়গায় যেখান থেকে একটা মূল ধারাটা যেখান থেকে তৈরি হয় থেকে নদীর উৎস বলেই মনে করা, সেটা মূল ধারা। আমরা দেখছি যে অনেকগুলো ধারা যখন আসছে, অনেকগুলো ধারা এসে, এই যে অনেকগুলো ধারা তুমি দেখছো,
দেখে এই যে এইখানটায় যেখানে মূল ধারায় তৈরি হলো নদীটা, এটিকে নদীর উৎস বলছে। তারপরে দেখো নদীর মোহনা কাকে বলে। তাহলে উৎস থেকে নদী বইতে বইতে একেবারে যেখানে গিয়ে কোনো সাগর, হ্রদ, তোমার কোনো জলভাগ সেখানে মিলিত হলো, যেখানে গিয়ে মিশে গেল, সেটাই হচ্ছে নদীর মোহনা। সাগর, উপসাগর, জলাশয়, হ্রদ যেখানে গিয়ে নদী মিশলো সেটাকে নদীর মোহনা বলছে। যেমন গঙ্গার মোহনা, বঙ্গোপসাগরে গিয়ে নদী মিশে গেছে। এইভাবেই উৎস এবং মোহনা আমরা জানলাম। নদীর ধারণ অববাহিকা কাকে বলে, প্রশ্নগুলো কিন্তু লিখে নেবে, আমি আগেই বলছি যে তোমরা খাতা কলম নিয়ে নাও, সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো দেখো। নদীর যে ধারণ অববাহিকা, তোমরা হইচইকে দেখেছিলে, গল্পটা পড়েছো কিন্তু গল্পের মধ্যে হইচই কি বলছে, উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, কোথার থেকে নদীটা গেল, হইচই সেখানে দেখতে গেল। তাহলে এই যে নদী সেখান থেকে জল ধারণ করছে, যেখান থেকে নদীর জল এক জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তোমরা দেখছো এই যে ক্যাচমেন্ট, এটাকে ইংরেজিতে বলে ক্যাচমেন্ট এরিয়া, এই যে ধারাগুলো, এই বিভিন্ন ধারাগুলো যেখান থেকে আসছে এইটিকে নদীর ধারণ অববাহিকা বলছে। অর্থাৎ যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নদী বিভিন্ন জায়গা থেকে জল সংগ্রহ করছে, নদী তো নিজে সংগ্রহ করে না, অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে জলটা সংগৃহীত হয়ে একটা নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট নদীপথ তৈরি হয়ে যায়। সেই নির্দিষ্ট নদীপথটাকেই আমরা নদী বলি। সে নদী খাত যখন তৈরি হয়ে যায়, সেই খাত দিয়েই নদী বয়ে যায়। তার ধারণ অববাহিকা হচ্ছে যেখান থেকে নদী তার জল সংগ্রহ করে। হ্যাঁ, তোমার বইটা দেখো বলা আছে যে ধারণ অববাহিকা হচ্ছে নদীর, যে হইচইয়ের গল্পটা হচ্ছে ধারণ অববাহিকার গল্প। এরপর দেখো বলছি আমরা জল বিভাজিকা কাকে বলে। জল বিভাজিকা, তোমরা বইটা, এই যে বইটা দেখছো, এই তো বইটা খুলে দিলে এই যে অংশটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে জল বিভাজিকা, যদি জলটা এখানে পড়ে, বৃষ্টির জলটা যদি এখানে পড়ে, দুপাশে ভাগ হয়ে যাচ্ছে। এইভাবেই নদী জল বিভাজিকা বলে যে যখন জল, বৃষ্টির জল কোনো একটা পোর্শনে, কোনো একটা অংশে, পাহাড়ের কোনো একটা অংশে, কোনো একটা চূড়ায় যখন পড়ে দুপাশে গড়িয়ে যায়, তখন তাকে জল বিভাজিকা বলছে। অর্থাৎ জলটা উঁচু অংশটা থেকে দুদিকে ঢাল বরাবর বেড়ে যায়, জলটা পড়লো, পড়ে ঢাল বরাবর দুদিকে বেড়ে যাবে, এটা কি বলছে জল বিভাজিকা। এটা পড়বে, পরিষ্কার বলা আছে কোন পাহাড়ের চূড়ায় অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বিভাজন করে। এটা তো একটা বইতে তুমি দেখলে, এরকম পাহাড়ে অনেক ভাগ আছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। জল যখন এখানে পড়ছে, বৃষ্টির জলটা এপাশে এপাশে আসছে, এখানে যখন পড়ছে এপাশে এপাশে আসছে, এখানে যখন পড়ছে এপাশে এপাশে আসছে। এইভাবে বিভিন্ন জল বিভাজিকা কিন্তু নদী তৈরি করে। নেক্সট প্রশ্ন, উপনদী কাকে বলে। উপনদী অর্থাৎ যেখানে নদীর সঙ্গে অন্যান্য পাশ থেকে আরো ছোট ছোট নদী এসে যুক্ত হয়, মিলিত হয়, তাকে বলছি উপনদী। একটা নদী তো তৈরি হয়ে গেল, নদী যখন উৎসতে তৈরি হলো, সেখানে কিন্তু নদীর উৎসে এতগুলো ঝোড়া, জলপ্রপাত, বরফ গলা জল, বিভিন্ন উৎস এখানে রয়েছে। কিন্তু এইখানে এসে, এই যে একটা নদী এখানে, আবার এইখানে এসে একটা নদী ঢুকলো, এইখানে এসে একটা নদী ঢুকলো, এইখানে ঢুকলো, এইগুলো হচ্ছে নদীর উপনদী। বুঝতে পারছো? অর্থাৎ নদীতে যখন অন্য কোনো ছোট নদী এসে উপনীত হয়, উপনীত হওয়া মানে মিলিত হওয়া, এইভাবে নিচু হয়ে ঢুকে যাওয়া, তাকেই বলছে উপনদী। সৃষ্ট থেকে অর্থাৎ এখান থেকেই এসছে, এখানে এই নদীটারও আবার অনেকগুলো উৎস আছে, এই নদীটারও অনেকগুলো উৎস আছে, এই নদীটারও অনেকগুলো উৎস আছে। এইগুলো নিজে একটা নদী হয়, এইটা বড় নদীর সাথে মিশে গেল, এই বড় নদীর সাথে মিশে, এই বড় নদীর সাথে মিশে গেল, এইভাবে এগুলোকে আবার উপনদী বলছে। আর ঠিক এই উল্টো দিক থেকে যদি তুমি ধরো, উপনদী কিরকম, উপনদী হচ্ছে তোমার উল্টো হাতের মতো, এই যেরকম এই একটা নদী, এই একটা, এই একটা, এই এতগুলো উপনদী মিলে একটা নদীর দৃশ্য দেখবে তোমার বইতে উল্টো হাতের ছবি আছে। আবার শাখা নদী কি, শাখা নদী হচ্ছে আবার এইখান থেকে একটা নদী থেকে, তোমরা জানো যে ভূমিরূপ কঠিন, যে ভূমিশিলা, ভূমিরূপে বিভিন্ন রকমের শিলা দিয়ে ভূমিরূপ তৈরি হয়। শক্ত শিলা যখন থাকে, শক্ত শিলাকে অনেক সময় ভাঙতে না পেরে
নতুন করে একটা নদী সৃষ্টি হয়, শাখা নদী। এটা এটা এখানে এসে ঢুকলো, এগুলো নদী হচ্ছে ঢুকছে, আর এই নদীটা বেরিয়ে যাচ্ছে, এই নদীগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলোকে বলছে শাখা নদী। অর্থাৎ যে নদী থেকে নতুন মূল নদী, যে সমস্ত নদী মূল নদী থেকে বেরিয়ে গিয়ে অন্যদিকে আরেকটা নদী সৃষ্টি করে, তাকে শাখা নদী, নতুন একটা নাম নিয়ে বেরিয়ে যায়, তাকে শাখা নদী বলে। বুঝতে পেরেছো? শাখা নদীটা আবার এই হাতের মতো, এই একটা মূল নদী, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, পাঁচটা শাখা নদী। এই মূল নদীটা পাঁচখানা শাখা নদী। তোমার বইতেও দেখো ছবি সুন্দর করে দেওয়া আছে। এরপরে আসছি আমরা নদীর উপত্যকা কাকে বলে। নদী উপত্যকা, নদী উপত্যকা বা রিভার বেসিন, নদী ভ্যালি, রিভার ভ্যালি। নদী উপত্যকা হচ্ছে যেখান থেকে নদী বয়ে যাচ্ছে। আমি তো এখন মুছি, তাহলে আমার বুঝতে সুবিধা। তাহলে এতক্ষণ আমরা কি কি পড়লাম নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো, প্রশ্নগুলো লিখেছো। নদীর কিভাবে সৃষ্টি হয়, নদীর উৎস কাকে বলে, নদীর মোহনা কাকে বলে, নদীর ধারণাবাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, এতগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম। এখন তোমরা একটুখানি প্রশ্নগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই, এবার বইয়ের সাথে তোমরা মিলিয়ে দেখে নেবে। এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা নদী উপত্যকা পার্ট। আমি মুছে ফেললাম। হ্যাঁ, তোমরা কথা বলতে পারছো না, একতরফা পড়ানো হচ্ছে, কিন্তু উপায় নেই, এইভাবেই আমাদের এখন একটু বুঝতে হতে হচ্ছে আর কি। তোমরা বইটাকে কনসাল্ট করো, আমার কথাটা শোনো, প্রশ্নগুলো দেখো, লেখো, এবং সঙ্গে সঙ্গে বইটাকে একটু দেখবে, তাহলেই আশা করি তোমরা বুঝতে পারবে। মোটামুটি ক্লাসের মতোই হয়তো আমরা এগোতে পারবো। আগেও তোমাদের আমি ক্লাস নিয়েছি লকডাউনের আগে। এবার দেখো নদী উপত্যকা। এই নদী একটা বয়ে যাচ্ছে, এইভাবে নদী এইটা হচ্ছে নদী। নদী যে খাত, নদীর যে খাত, এই যে খাতটা, এই যে খাতটা, এই খাতটাকেই বলছে নদী উপত্যকা। অর্থাৎ বন্যার সময় কি দেখা যাবে, এই গোটাটাই তখন নদী হয়ে যাবে। আমার এটা তোমার ভি শেপের মতো দেখছো। যদি তুমি রায়গঞ্জের কুলিক নদীটা দেখো, দেখবে কুলিক নদীর জল এইটুকু জায়গা দিয়ে বইছে, কিন্তু এরকম খাত। তা এই যে অংশটা, এই যে অংশগুলো, এগুলো কি বলছে নদী উপত্যকা। নদীটাতে এইটুকু হয়তো অংশ দিয়ে যাচ্ছে, বাকি যে খাতটুকু সেটা কি বলছে নদী উপত্যকা। ঠিক আছে, তোমার বইতে দেখো কি বলছে, যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়। খাত কিন্তু অনেক বড় জায়গা। যখন নদী মূলত ভাঙতে ভাঙতে যে এই যে অংশটা, বছরের একটা সময় নদী এতখানি জল বহন করে, আর বেশিরভাগ সময় হয়তো এইটুকু জল বহন করে। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকেই বলছে নদী উপত্যকা। ঠিক আছে, এরপরে দেখো দোয়াব কাকে বলে। দোয়াব প্রশ্ন আছে, দেখে নিচ্ছ, আবার আমি মুছে দিলাম। দোয়াব হচ্ছে দুটো নদী বইছে, এই একটা নদী বয়ে যাচ্ছে, এই একটা নদী বয়ে যাচ্ছে। এই যে দুটো নদীর মাঝখানের যে অংশটুকু, এইটাকে বলছে দোয়াব। এই একটা নদী, 1 নম্বর নদী, 2 নম্বর নদী। এই 1 আর 2 এর মাঝখানে যে অংশটুকু আছে সাধারণত একটু উঁচু হয়। সাধারণত দেখবে তোমার বইতে ছবিও করা আছে, সাধারণত একটু এই ধরনের একটু উঁচু হয়। এই অংশটুকে বলছে দোয়াব। দুটো নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলছে দোয়াব। ঠিক আছে, পাশাপাশি দুটো প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। এইটুকুই লিখবে, 1 নম্বরের সব প্রশ্ন হবে, কিংবা ফিল ইন দি ব্ল্যাঙ্কস হবে, ফলে অসুবিধা কিছু নেই। একটা একদম ছোট্ট ছোট্ট একটা বাক্যের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তো মধ্যবর্তী অংশটুকু, সে অংশ উচ্চভূমি একটুখানি উঁচু হতে পারে, ঢাল হতে পারে, বা এরকমও হতে পারে। এমনই হবে যে সব সময় থাকতে এরকমও হতে পারে, এটা এরকম বইছে, এটা এরকম বইছে, একদিকে ঢাল হলো।
এরকম বলছে, একদিকে ঢাল হলো বা সমতল হতে পারে, যেমনই হোক দুটো নদীর মধ্যবর্তী অংশটি দোয়াব অংশ বলে। এইবার দেখো নেক্সট, ব্যাপার নদী অববাহিকা কাকে বলে? অববাহিকা একটু বড় উপত্যকা কি, যেখান দিয়ে নদীটা বইছে, উপত্যকা হচ্ছে যেখান দিয়ে নদী বইছে। অববাহিকা কি, টোটাল অংশটা যেখান থেকে নদী বয়ে যাচ্ছে, ধরো এইখান থেকে শুরু হলো নদীটা, এই গেল। অববাহিকা কি, নদীর যে দুপাশের ওই বিরাট অংশ, এটাকে আমরা বলছি নদী অববাহিকা। অর্থাৎ যে অংশটা, যে অংশে নদী যখন বন্যা হয়, বিস্তীর্ণ ভূমিভাগ, যে অংশ দিয়ে প্রবাহিত হয় তার দুপাশের বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। বিস্তীর্ণ ভূমিভাগ অর্থাৎ যখন বন্যা হয়, তোমাদের এখানে বন্যার অভিজ্ঞতা আছে, তবে এই নদী স্বাভাবিকভাবে এখানে বলছে, যখন বন্যা হয় নদীতে জল বাড়ে, এই জলগুলো এই অংশতে ছড়িয়ে যায়। এটাকেই বলছে পলিগঠিত সমভূমি। তোমরা আগের দিন দেখেছিলে অ্যালুভিয়াল প্লেন। এই যে যেখান থেকে নদীর যে অংশটাতে নদীর জল প্রবাহিত হয়ে যায় কোনো একটা সময় বছরে, সেই গোটা অংশটাকে বলছে নদী অববাহিকা। যে অংশ দিয়ে নদী প্রবাহিত হয়, একেবারে গঙ্গা থেকে, গোমুখ থেকে বঙ্গোপসাগর, নদীর দুপাশের বিস্তীর্ণ ভূভাগকেই নদী অববাহিকা বলে। হলো? তাহলে নদী অববাহিকা কাকে বলে? নদী যে অংশে প্রবাহিত হয় সেই অংশের নদীর দুপাশের বিস্তীর্ণ ভূভাগকে নদী অববাহিকা বলে। উপত্যকা কাকে বলে? এইখান থেকে নদী প্রবাহিত হচ্ছে এইভাবে। এইটা হচ্ছে উপত্যকা অঞ্চল, আর এইটা হচ্ছে অববাহিকা অঞ্চল। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী অর্থাৎ একটা দেশের মধ্যে যে নদীটা প্রবাহিত হয়, অন্ত মানে ভেতর, অন্ত মানে ভেতর, অর্থাৎ ভারত যে কোনো দেশের ভেতরে যে নদীটা প্রবাহিত হয় তাকে বলছে অন্তর্বাহিনী নদী। যেমন লুনি নদী, রাজস্থানের লুনি নদী, রাজস্থানের ওই অংশ থেকে সূত্রপাত, সেখানেই ভারত সাগরে গিয়ে পতিত হয়। এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী, যেটা তোমার একটা দেশের ভেতরেই যার উৎস এবং মোহনা সেই দেশেই সমাপ্ত হচ্ছে। জন্ম হচ্ছে সে দেশে, মোহনায় গিয়ে পতিত হচ্ছেই সেই দেশের কোনো জলভাগে, তাকেই বলছে অন্তর্বাহিনী নদী। আর আন্তর্জাতিক নদী, যেমন ভারতবর্ষের নদীটার সৃষ্টি, অন্য কোনো দেশে গিয়ে সেটা মোহনায় তোমার পতিত হলো কোনো অংশে গিয়ে, যেমন সিন্ধু, যেমন গলঘা, যেমন তোমার রাইন, ব্রহ্মপুত্র, এসব নদী। ব্রহ্মপুত্র আসামের সৃষ্টি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে। তোমার সিন্ধু ভারতবর্ষ থেকে গিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে, পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে পতিত হয়েছে। তো এইভাবেই যেগুলো অন্তর্বাহিনী নদী, সেই অন্তর্বাহিনী নদী দেশের অভ্যন্তরেই সেই জন্ম এবং তার মোহনা, উৎস এবং মোহনা যে দেশের মধ্যেই আছে, অন্তর্বাহিনী নদী। আর আন্তর্জাতিক নদী যে দেশের মধ্যে উৎপন্ন হচ্ছে, এক নম্বর একটি দেশে উৎপন্ন হয়ে দ্বিতীয় বা তৃতীয় দেশ, সেই দেশ দিয়ে প্রবাহিত হয়ে চতুর্থ দেশে কোনো সমুদ্র তটে বা সমুদ্রে বা জলভাগে গিয়ে তার পতিত হচ্ছে, তাকেই হচ্ছে আন্তর্জাতিক। নেক্সট, নিত্যবহ নদী। নিত্যবহ, অনিত্য। নিত্যবহ মানে, নিত্য মানে কি? প্রতিদিন। আমরা কি দেখি? নিত্য মানে প্রতিদিন, নিত্যকার ব্যাপার বলেন না, মা বাবা বলে নিত্য, নিত্য দিনের ব্যাপার, অর্থাৎ প্রতিদিনের ব্যাপার। অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ বলে। সারা বছর জল থাকে। তোমার কুলিক নদীতে দেখো না, সারা বছর জল থাকে। কুলিক নদীতে একদম ড্রাই হয় না, পা ডোবা জল থাকে না, হাঁটু ডোবা জল তো থাকে, হয়তো গলা থাকে না, হাঁটু ডোবা জল থাকে, কিন্তু সারা বছর কুলিক নদীতে জল থাকে। তোমার চোখের সামনেই রয়েছে। জলটা কোথা থেকে আসছে? পার্বত্য অঞ্চল থেকে আসছে। অর্থাৎ নিত্যবহ নদী সেই নদীগুলো যার উৎস হচ্ছে
এই বরফ গলা জল, অর্থাৎ বরফ থাকবে। হিমালয় পর্বতের যে একটা লেভেলের পর এই যে যেখানে তোমার মাইনাস হয়ে গেল, এটা তো প্লাস, এটা এই মাইনাস, এখানে তো বরফ। তো এইখানে মাইনাস যেখানে আছে 0.1ও যদি হয়, এইখান থেকে এই বরফ যখনই এই লেভেলটায় আসলো তখনই গলতে শুরু করে, এই গলতে শুরু করে। তো গলতে শুরু করে বিভিন্ন ঝোড়া থেকে তৈরি হয়ে এইভাবে আস্তে 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 এই একটা হয়। এই যে বিভিন্ন জায়গা থেকে বরফ গলা জলে পুষ্ট জল থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ বরফ সারা বছর বরফ জমছে, বরফ গলছে, বরফ জমছে, বরফ গলছে। কারণ তোমার ইসের সাথে সাথে কি বলে, ঋতু পরিবর্তনের সাথে সাথে গরমকালে বরফ গলে, শীতকালে বরফ জমে, সেরকম বরফ গলছে, বরফ জমছে, ফলে সারা বছরই বরফ গলে যাচ্ছে একটু একটু করে। গলার ফলে যে নদীর সৃষ্টি তাকেই বলছে নিত্যবহ নদী, যার সারা বছর জল। যেমন তোমার সামনে কুলিক নদী, সারা বছর জল থাকে। এবং কুলিক নদীর উৎস কোনো আমরা জানি যতদূর, কোনো তোমার এই ঝোড়া থেকে, কোনো ডোবা থেকে, একটা বড় ঝিল থেকে নাকি হয়েছে বাংলাদেশে, এরকম বলা হয়। তো যাই হোক, গঙ্গা নদী সারা বছর জল থাকে, সিন্ধু ব্রহ্মপুত্র সারা বছর জল থাকে। এগুলো সমস্ত তোমার বরফ গলা জলে পুষ্ট নদী, এবং এগুলো উত্তর ভারতের নদী। মাইন্ড ইট, এটা নিত্যবহ নদী কিন্তু সবসময় উত্তর ভারতের নদী হবে, এটাও কিন্তু কমন। উত্তর ভারতের নদী আর বরফ গলা জলের নদী, নিত্যবহ নদী, সব সিনোনিম, সব সমান, সব একই অর্থ বহন করে। উত্তর ভারতের নদী মানে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এরা সব সারা বছর এদের মধ্যে জল আছে। নিত্যবহ নদী মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এরা সারা বছর এদের জল আছে। আবার বরফ গলা জলের নদী কিন্তু সেই জন্য নিত্যবহ নদী হচ্ছে বরফ গলা জলের নদী, সেখানে সারা বছর জল থাকে। এবং উদাহরণ তোমাদের দিলাম গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র আমাদের ভারতবর্ষে। নেক্সট হচ্ছে অনিত্যবহ নদী। অনিত্যবহ নদী যেখানে জল থাকে না, দক্ষিণ ভারতের দিকে আমরা কি দেখি, সেখানে তো সারা বছর জল নেই, ওখানে কোনো বরফের পাহাড় নেই, ফলে সেখানে জল নেই, কন্টিনিউয়াস যে জলের ফ্লো, জলের উৎসটা সেখানে নেই। ফলে সেখানে কি হচ্ছে, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে যখন প্রচন্ড বৃষ্টিপাত হয়, তখন সেই দক্ষিণ ভারতের নদীগুলোতে এই সমস্ত অংশে বিভিন্ন নদী সেখানে সৃষ্টি হয়। এবং সেই নদী তো আছেই, নদী খাত আছে, নদী সব আছে, কিন্তু বর্ষার সময় সে নদীতে প্রচন্ড জলের স্রোত বয়ে যায় এবং সেখানে বন্যাও হয়। এটা তোমার গেল অনিত্যবহ নদী। নেক্সট হচ্ছে, নেক্সট চ্যাপ্টারে আমরা শিখবো আরেকটা পার্ট, তোমার বইতে দেখবে আরেকটা পার্ট, যেমন তোমার নদী কি কি কাজ করে। তাহলে এই অংশে আমরা কি করলাম, নদী অববাহিকা কাকে বলে, অন্তর্বাহিনী নদী কাকে বলে, আন্তর্জাতিক নদী কাকে বলে, নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে, এগুলো আমরা আলোচনা করে নিলাম। আমরা চ্যাপ্টারের তৃতীয় অংশে যাচ্ছি, নদীর কাজ কয় প্রকার। নদীর কাজ কয় প্রকার, নদী কি কি কাজ করে। নদী অনেক কাজ করে, নদী কিন্তু অনেক কাজ করে। আগে প্রাচীনকালে নদী ছিল পরিবহন ব্যবস্থার একমাত্র মাধ্যম। তুমি লক্ষ্য করে দেখো, ভারতবর্ষের যত পুরনো পুরনো শহর, হরিদ্বার থেকে শুরু করে কলকাতা, সবই কিন্তু নদীর ধারে। প্রত্যেকটি বড় শহর কিন্তু নদীকে কেন্দ্র। এমনকি তোমার রায়গঞ্জের যে শহর, সেটাও কিন্তু কুলিক নদীকে কেন্দ্র করে। তোমরা জানবে যে বন্দর যে বলছে অংশটা, আমাদের স্কুলের পেছন যে বন্দর নামটা কি, নদী বন্দর থেকেই বন্দর নাম হয়েছে। আগে কুলিক নদীতে প্রচুর নৌকো করে ব্যবসা হতো। আমি নিজে দেখেছি আমার ছোটবেলায় যে নদীতে বড় বড় নৌকোর মধ্যে তোমার মাটির হাঁড়ি আসতো, মাটির হাঁড়ি মানে মাটির বাসনপত্র। তখন তো এত কাঁসা, অ্যালুমিনিয়াম, স্টিল এগুলো ছিল না, আজ থেকে 50 বছর আগে। তখন অনেক বাড়িতে মাটিতে, আমার বাড়িতেও মাটির জল গরম হতো। যাই হোক, নদীতে, এই কুলিক নদীর মাধ্যমেই বন্দর জনপদটার সৃষ্টি হয়েছে। এইরকম ভারতবর্ষের প্রত্যেকটি যে বড় বড় শহর, প্রত্যেকটি শহর কিন্তু নদী কেন্দ্রিক, নদীমাতৃক শহর ছিল, এখনো আছে। যাই হোক, আমরা যেটা আলোচনার মধ্যে আসছি, ফিরে আসি আবার
যে নদীর কাজ কি। আমি আবার তোমাদের নদীর গতিপথটাকে একটুখানি এঁকে নিই। নদীর গতিপথ কি তুমি জানো? নদীর বিশেষ করে তোমার নিত্যবহ নদী যেগুলো, তার গতিপথ হচ্ছে পরিষ্কার তিনটে ভাগে তাদের ভাগ করা যায়। একটা হচ্ছে নদীর উচ্চ গতি, যেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে নদীর উচ্চ গতি, এখান থেকে নদীর সৃষ্টি, এই নদীর সৃষ্টি। তারপর নদীর মধ্যগতি, তারপরে নদীর নিম্ন গতি, অর্থাৎ নদী তখন একেবারে সমতলে এসে। তুমি যেমন তিনটে ভূমিরূপ পেয়েছো, প্রথমটা পেয়েছিলাম আমরা কি, নদীর পার্বত্য ভূমি, সেটা নদীর উচ্চ গতি। ভূমিরূপে মালভূমি, নদীর মধ্যগতি। ভূমিরূপের সমভূমি, নদীর নিম্নগতি। কোরিলেট করো, সম্পর্ক তৈরি করো। পার্বত্য ভূমি উচ্চগতি, মালভূমি মধ্যগতি, আর সমভূমি নিম্নগতি, এইভাবে। তো এটাকে আমরা বলছি নদীর উচ্চ গতি, এটা মধ্যগতি, এটা নিম্ন গতি। তিনটে ভাগ। নদীর গতিপথকে আমরা পরিষ্কার তিনটে ভাগে ভাগ করলাম। নদীর গতিপথকে আমরা তিনটে ভাগে ভাগ, একটা হচ্ছে উচ্চ গতি বা পার্বত্য গতি, মধ্যগতি বা মালভূমি গতি, একটা হচ্ছে নিম্ন গতি বা সমভূমি গতি। তিনটে ভাগে ভাগ হবে। এবার দেখো নদী কি কাজ করে। যখন নদী উচ্চ পথে আসছে, তুমি দেখতেই পাচ্ছ নদীতে প্রচুর প্রচুর ঝোড়া থেকে জলের ভাগ, অনেকগুলো জলভাগ যখন এক জায়গায় নিচ্ছে, এবং যখন খাড়া জলটা বয়ে যায় কিরকম স্পিড থাকে, প্রচন্ড গতি থাকে জলের। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যদি যখন স্নান করো, মাথার মধ্যে গোটাটা মুখটা ঢেলে দাও, ঝাপাস করে জলটা পড়ে। ওই যে স্রোত, ওই স্রোতের ফলে কি হয়, উচ্চ গতিতে ক্ষয়টা বেশি হয়, নিম্ন ক্ষয় হয়। সূর্যে এক বজ্ঞা থাকে, একমুখী স্রোত থাকে, একমুখী স্রোত থাকে, একটা স্রোত, একটা মুখ থাকে, এইভাবে বইছে চলে, একটা মুখ। জলের কিন্তু এই একটা মুখ থাকে। ফলে একটা মুখ থাকার ফলে এই যে ভূমির স্তর আছে, এই যে শিলাস্তর আছে, শিলাস্তরে কিন্তু ভাঙন হয়। জলের ঘর্ষণে ক্রমাগত জলের চাপে নরম শিলা, কোমল শিলা ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়, ক্ষয় হয়। তো নদীর উচ্চ গতিতে নদী ক্ষয় করে, সমানে ভাঙে, সমানে ভাঙে, নদী ভাঙতে থাকে। সেজন্য আমরা বলছি যে গাছপালা লাগালে কিন্তু ভাঙতে পারে না। তো উচ্চ গতিতে ক্ষয় কার্য সম্পন্ন হয়। এই যে নদী যেখানে বয়ে যাচ্ছে, এই অংশটাতে ক্ষয় কার্য বেশি করে হয়। তারপরে কি হচ্ছে, ক্ষয় তো হয়ে গেল, ভাঙা হয়ে গেল। তো ভাঙাগুলি ওখানে দাঁড়িয়ে থাকবে? ঢাল তো, জমি তো ঢাল, ভাঙছো, ভেঙে সেই ঢালে যেগুলো ভেঙে নুড়ি পাথর, বড় বড় পাথর, শিলাখণ্ড পাচ্ছ, নদী সেই স্রোতের টানে সেগুলোকে মধ্যগতিতে বহন করে। খুব ইন্টারেস্টিং। দেখো এখানে তোমার ক্ষয় করে, এখানে বহন করে, টেনে নিয়ে যায়। নদীর জলের সাথে সাথে গড়িয়ে গড়িয়ে আসে। দেখবে পাহাড়ের এই কার্শিয়াং, কালিম্পং, এই সমস্ত যে নদীগুলো, বালাসন নদী দেখতে পাবে, নদীতে প্রচুর পাথর পড়ে আছে, কোথার থেকে আসছে, সব এখান থেকে আসছে, বহন হচ্ছে। এখানে বহন হলো, বয়ে নিয়ে আসলো, টানতে টানতে টানতে, জলের তখনও স্রোত আছে, তখন কিন্তু নদী এইরকম জায়গায় এসছে। এটা হচ্ছে তোমার, এখানে আর ক্ষয় নেই। এখানে এই যে ক্ষয়িত অংশ, এই যে ক্ষয় হয়ে যাওয়া যে বিভিন্ন নুড়ি পাথর, শিলা খণ্ড, শিলা নুড়ি পাথর, শিলা, এইগুলো সেগুলো এখানে বয়ে বয়ে ঘুরে বেড়ায়, চলে আসছে জলের সাথে। তাহলে এটা হলো বহন। এখানে হলো ক্ষয়, আবার লিখলাম, এখানে হলো বহন, আর এইখানে হলো, এখানে কি হবে, এখানে হয়ে গেল সংরক্ষণ। 3 নম্বর পদ সঞ্চয়। এখানে হলো সঞ্চয়, বা এইখানে যখন যাচ্ছে নদীর স্রোত তো কমে যাচ্ছে, নদী আর টানতে পারছে না, বয়স হয়ে গেছে নদীর বয়স হয়ে গেছে, টানার ক্ষমতা। নদী কি দিয়ে টানে? জল দিয়ে টানে। তো যখনই তুমি সমতলে নিম্নভূমিতে চলে আসলে, এইখানে চলে আসলে,
তখন নদী সমান হয়ে যাবে। সমান হলে কি হবে, দেখবে জলটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে। কারণ সে তো ঢাল পাচ্ছে না, ঢাল না পেলে সে দাঁড়িয়ে থাকবে, কিন্তু উপরে জলের চাপে সে আস্তে আস্তে স্ক্যাটার হবে, অর্থাৎ ছড়াবে। সেই ছড়িয়ে গিয়ে তখন কি হয়, বড় পাথরগুলোকে জলের স্রোত কমে যাবে, জলের ফ্লো কমে যাবে, তখন জল আর টানতে পারবে না। জল যদি না টানতে পারে তাহলে সেখানে সেগুলো সঞ্চয় হবে, পড়ে থাকে, ঠিক চড়া, যেটাকে আমরা বলি নদীর চড়া মতন হয়ে যাবে। এবং পরের দিকে গিয়ে বদ্বীপের সৃষ্টি হয়, বদ্বীপের সৃষ্টি হয় পরের দিকে গিয়ে তোমার। এইরকম এই তিনটে হচ্ছে নদীর কাজ, এই তিনটে হচ্ছে নদীর কাজ। আপাতত তাহলে আজকে আমরা এই অবধি থাকি, তোমাদেরও অনেকটাই হলো। এই ক্ষয় কাজ আচ্ছা আমি বলে নিই, নদীর কাজ তিন প্রকার। একটা ক্ষয় কাজ উচ্চ প্রবাহে হয়ে থাকে, বহন কাজ মধ্য প্রবাহে হয়ে থাকে, একটা সঞ্চয় কাজ নিম্ন প্রবাহে হয়ে থাকে। এটা তোমরা দেখো। আগামীকাল আমরা নেক্সট ক্লাস যখন আমরা করবো, আবার নেক্সট কোর্স অফ স্টাডি আমরা এগিয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ অনেক আমার সঙ্গে থাকলে এতক্ষণ।